শেখ হাসিনাকে নিয়ে ভারতের স্ট্র্যাটেজিক নীতি কি? বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা কি? প্রায় ৯ মাস আগেরকার কথা। ঢাকায় শেখ মুজিবের বাসভবন ৩২ নম্বরের ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসাবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও। আসলে গত ১৬ বছর ধরে ভারতে আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক স্বৈরাচার হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এখানে বাংলাদেশের বক্তব্য হল, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক স্বৈরাচার হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, ভালো কথা, কিন্তু দুদেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান, তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত ভাষণ দিতে শুরু করেছেন। কখনো সেটা রেকর্ডেড, কখনো আবার লাইভ মুখ খোলা নিয়ে মুখোমুখি দিল্লি ও ঢাকা। এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনূস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন, ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল, একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। ভারতে রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ফ করারও সুযোগ আছে, এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তার কাছেই আছে। এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত ২৯ অক্টোবর বুধবার বিশ্বের ৩টে আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যদিও সেই সাক্ষাৎকারগুলি লিখিত বা ইমেইলে প্রশ্নোত্তরের ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই রয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই। মাস তিনেক আগে ভারত আওয়ামী লীগ পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে, আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকরা অনেকেই ধারণা করছেন, একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার ওপর যে বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হয়েছে। এটাকে অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কিন্তু কেন এখন এই আনলকিং এর প্রক্রিয়া? এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? আগামী দিনে কি তাকে ইন পার্সন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে? এই প্রতিবেদন উত্তর খুঁজছে সেসব প্রশ্নেরই। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা। দিল্লিতে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পরিপক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আইডিএস এর সিনিয়র ফেলো শ্রীমতী পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করেছেন বহু বছর ধরে। ডক্টর পট্টনায়কের ধারণা, এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরও বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে, তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখা। দেখুন, আমি এটাকে ঠিক অনুমতি দেওয়া বলবো না, কিন্তু এই সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অগোচরে হয়নি তা তো বোঝাই যায়। এখন কেন এটা করা হচ্ছে? আসলে বাংলাদেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়ে চলেছে, যেখানে আওয়ামী লীগের কোনো স্পেস পাচ্ছে না। ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে কাজ করেছে, জুলাই সনদ পর্যন্ত সই হয়ে যাচ্ছে, অথচ সেখানে স্বৈরাচার আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই। কিন্তু আওয়ামী লীগ হলো সে দেশের এমন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি যাদের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক। সেই দলটি
যখন সেখানে মুখ খোলারই সুযোগ পাচ্ছে না, তখন ভারত তো এতটুকু করতেই পারে। শেখ হাসিনাকে বলতে দিতে হবে। তিনি আরও মনে করে দিচ্ছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে আজও বিতর্ক অব্যাহত, তারা পর্যন্ত এখন সে দেশের রাজনৈতিক মিথস্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে, কিন্তু আওয়ামী লীগই সেখানে অনুপস্থিত। আমার ধারণা ভারতও এটা বুঝতে পেরেছে, আর সেই উপলব্ধি থেকে শেখ হাসিনাকে এখন আরও বেশি করে বলতে দেওয়া হচ্ছে, কারণ এখনো আওয়ামী লীগের নেতৃত্বেই তিনিই শেষ কথা বলছিলেন সুমিত্র পট্টনায়ক। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন, এইসব বক্তব্য আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই। সামনে নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময় আর নেই। দলটির শীর্ষ নেতারা দেশে নেই, সামনের নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব তিনি সেটাই করছেন। তার হোস্টাররাও তাতে আপত্তি জানাচ্ছেন না, এটুকু বলছিলেন তিনি। তবে ভারতের এই সিদ্ধান্ত দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে, এই আশঙ্কাও অনেক পর্যবেক্ষকেরই আছে। হাসিনাকে দিয়ে পাল্টা আক্রমণে ভারত। কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয়, সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তার সুবিদিত, বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। এমনটাই মনে করেন দিল্লির আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ তথা জেএনইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। ডক্টর ঘোষাল বিবিসিকে বলছিলেন, আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্যে দিয়েই ভারতে একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। আসলে বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কারভাবে ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। যেমন সে দেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর, কিংবা ধরা যাক সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য। আবার দিল্লিতে অনেকের এমনও ধারণা আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নানা কারণে চাপে আছে বলে বাংলাদেশ বোধহয় সেই কোণঠাসা অবস্থারই সুযোগ নিয়ে কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছে। এই পটভূমিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারত নীতি নির্ধারকদের একটা অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে বলদাস ঘোষালের ধারণা। এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরোক্ষরে দেখা যাচ্ছে, মানে ইংরেজিতে যাকে বলে টেস্টিং দ্য ওয়াটার। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতোদ্যম নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া যাচ্ছে যে দেখো শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে, বলছিলেন তিনি। ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এইসব সাক্ষাৎকারের মধ্য দিয়ে ভারতেরও কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে, এমনটাও অনেকেই মনে করছে। অনেক মিল কোভিড আনলকিং এর সঙ্গে। লন্ডন ভিত্তিক লেখক ও জিও পলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ দেব সরকার ভারতে শেখ হাসিনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত তার অবস্থানের নানা দিক গভীরভাবে ফলো করেছেন এবং তা নিয়ে লেখালেখিও করছেন। তিনি মনে করেন শেখ হাসিনা ভারতে পা রাখার পরেই তাকে যেভাবে কঠোর গোপনীয়তা আর নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল তার সঙ্গে কোভিড লকডাউনের অনেক মিল আছে। মহামারীর সময় লকডাউনে যেভাবে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষকে বাধ্য হয়ে গৃহবন্দী হতে হয়েছিল, তার ক্ষেত্রেও ব্যাপারটা ছিল অনেকটা সেরকম। কোভিড নিয়ে সরকার যেমন কোনো ঝুঁকি নিতে পারেননি, শেখ হাসিনার নিরাপত্তার সঙ্গেও কোনো আপোষ সম্ভব ছিল না। কিন্তু লকডাউন তো আর অনন্তকাল ধরে চলতে পারে না। কোভিড লকডাউন যেমন একটা সময় ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে তুলে নিতেই হতো, আর এখন ঠিক সেটাই হচ্ছে, বলছিলেন মিস্টার দেব সরকার। গত বছরের 5ই আগস্ট ভারতে এসে নামার পর শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে রেকর্ডেড ভাষণ দেন বেশ কয়েক সপ্তাহ পর। এরপর তিনি লন্ডনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে লাইভ ভাষণ দেন। তারপর থেকে একে একে সিগন্যালের মতো মেসেঞ্জার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা ইউটিউবে লাইভে এসে তিনি একের পর এক ভাষণ দিতে শুরু করেন। যথারীতি তার এই সব বক্তব্য প্রচারকে কেন্দ্র করে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে। তবে দিল্লি কখনোই তার মুখের রাশ টানেননি, বরং ধীরে ধীরে লাগাম শিথিল করা হয়েছে। ভারতে আসার বেশ কয়েক মাস পর তিনি আওয়ামী লীগের বাছাই করা জনা কয়েক নেতার সঙ্গে সশরীরে দেখা করেন। তবে সেই বৈঠকও আয়োজন করা হয় তার ওখানকার বাসস্থান থেকে অনেক দূরে অন্য কোনো জায়গায়। এরও কিছুদিন পর তিনি একই সঙ্গে 3টে আন্তর্জাতিক গণমাধ্যমে লিখিত প্রশ্নোত্তরের সাক্ষাৎকার দেন। খুব শীঘ্রই আরও কিছু গণমাধ্যমে একই ধরনের সাক্ষাৎকার বেরোবে বলে দিল্লিতে বিবিসি আভাস পেয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে স্বৈরাচার হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাহলে বোধহয় অবাক কিছুই থাকবে না। প্রিয়জিৎ দেব সরকার ঠিক এই কারণেই বলেছিলেন, ভারত এখন আর বিশেষ এই অতিথির আনলকিং এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটাই শেষ পর্যন্ত তারা কতদূর এগোবে, দিল্লিতে বসে তিনি প্রকাশ্যে চলাফেরা, অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড সামনে কতদূর কি করতে পারবেন সেটা অবশ্য আরো নানা ফ্যাক্টের উপর নির্ভর করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।